বাবা দেরি না করে ওকে এখন কবরে শোয়াই দাও। বোমা ওকে অনেকবার বলেছিলাম ছেড়ে দাও। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এখন তোকে এই কবরের ভিতরেই থাকতে হবে। বোমা বোমা আমি আমার শরীরের কাছে কিছু খাবো না। এই তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে ভাত চুরি করে নিয়ে এসে খাচ্ছিস? বের কর, বের কর বলছি, বের কর ভাত, বের কর। বোমা আমি তো সারাদিন কিচ্ছু খাইনি, এই কয়টা ভাতই তো আনিছি। দেখো এক মুঠ ভাত, এই ভাত কয়টা আমাকে খাইবে দাও। আমার না বোমা বোমা ফেলা দিয়ে না কিন্তু, বোমা ভাত তোকে খেতে দেবই। এই ভাত কয়টা আমি রেখেছিলাম আমার ছাগলের জন্য, আর তুই সেই ভাত চুরি করে এনে খাচ্ছিস। বোমা ছাগলের তো আইটে কাটা কত ভাত দাও, এই কটা ভাত পাতিল মোছাতা, এই কটা ভাত আমার খাইবি দাও। আমি খাই একটু ওষুধ খাবো। ওষুধ? এই বুড়ি, তুই ওষুধ কোত্থেকে পেলি? তোকে তো আমি ওষুধ এনে দেই না, তোর ওষুধ তো এক সপ্তাহ আগে ফুরাই গেছে। নিশ্চয়ই আবার টাকা চুরি করছিস, তাই না? না 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 ভুল, আমি টাকা চুরি করিনি। বোমা ব্যথা সেই বাড়েছে, তুমি তো ওষুধ কেনার জন্য টাকা দিলে না, ওই জন্যে ওই টেপনি সরকারি হাসপাতালে গেছিলাম, যাই কয়টা ব্যথার ওষুধ আর জ্বরের ওষুধ নিয়ে আইছি, ওই ওষুধে খাবো। ও, বাড়ির কাজকর্মে ফাঁকি দিয়ে তুমি ওষুধ আনতে যাচ্ছ, আর এইদিকে বাড়িতে যে এত কাজকর্ম পড়ে আছে, তাই তো বলি যে বাড়ির কাজকামগুলো শেষ হয় না কেন। ওই ওই বুড়ি, ওই তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? না, না। শোন, আজকের পর থেকে তোর এই বাড়ির ভাতও বন্ধ, আর যে ওষুধ তুই নিয়ে আসিস না, সেই ওষুধ আমি মদ ফেলে দেবো। একটা ওষুধ তোকে আমি খাইতে দেবো না। না না বোমা, এত বড় অন্যায় তুমি করে না, ওষুধ করে ফেলায় না, আর ওষুধ তো আমি তোমার টাকায় কিনে নি, ওষুধ আমি মান্নাতা আনিছি। বোমা তুমি তো নিষ্ঠুর হয়ে গেছো, ডাক্তার আমার কবে কইছে অপারেশনটা করতে, কিন্তু তুমি তুমি অপারেশনের কথা একবার কইছও না, একবার ডাক্তারের কাছে নিয়েও যাইছও না, কইছে কয়টা ওষুধ কিনে খাতে, সেই ওষুধও কিনে দিছও না। শোনো বৌমা, আমার জানি কিন্তু আমি আমার ছাওয়াল আমার চিকিৎসা বাবদ কিন্তু টাকা পয়সা পাঠায়, কিন্তু তুমি সেই টাকা দেও না, আমি কিন্তু সব আমার শরীরে কয়ে দেব। কি বললি তুই? হ্যাঁ, সোহেলকে সব বলে দিবি? সোহেলকে যদি তুই কিছু বলিস না, এখন তো তাও বেঁচে আসিস, সোহেল কিছু জানার আগেই তোকে একবারে উপরে পাঠিয়ে দেব। আর কি বললি? তোকে অপারেশন করাবো, তোর পিছে আমি কারি কারি টাকা নষ্ট করব। এই, তুই জানিস না যে আমি অপচয় পছন্দ করি না? তোর পিছনে আমি চালানা পয়সাও খরচ করতে পারবো না। বোমা ভাত করে দেও না, আমি ভাত করে খাই, আমার খুব খিদা লাগেছে বাবা। আরে ছাড়! শোন, এই বাড়ির ভাত আজকের পর থেকে তোর বন্ধ। আর তোকে কত করে বলছি যে এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। এই বাড়ি থেকে তুই বের হোস না কিসের জন্য? হ্যাঁ, বোমা আমি কোনে যাব কও, আমি তো অসকালা মানুষ। ও, তুই তো আবার অসুখালা মানুষ, আর তুই কথায় কথায় এই যে বাহানা দিস না যে তোর অসুখ হয়েছে। আসলেই তো আম্মা, আম্মা আপনার কোথায় যেন অসুখ হয়েছে, আসলে আমারই ভুল, আপনার সাথে এইরকম ব্যবহার করা আমার ঠিক হয় না। আপনার কোথায় যেন অসুখ হয়েছে দেখেন একটু। তুমি তো জানোই বোমা, আমার পেটে পাথর হয়েছে, তারপর ওষুধ করতেছ। বোমা
তোমার কি মনে ছিল না? না মা, আমার একটুও মনে ছিল না, কিন্তু তুই এখন মনে করাই দিছিস। আর এর জ্বালা আমি এক্ষুনি তোকে দেখাবো। তোর পেটে পাথর হয়েছে তাই না? তোর পাথরের ব্যবস্থা করতেছি। তোকে এমন ভাবে যে পাড়া দিচ্ছি না, তোর পাথর আপনা আপনিই গলে যাবে। তোকে অপারেশন করতে হবে না। বাবা ছেড়ে দাও, মরে যাবো। বল, আর অসুখের বাহানা দিবি তুই? মরে যাবো বাবা। ছেড়ে দাও। মরে যাবি এই কথা এখন চিন্তা করতেছিস? হ্যাঁ, আর এই যে অসুখের বাহানা করে করে যে কাজে ফাঁকি দেওয়া, আমার মুখে মুখে তর্ক, এগুলো আগে মনে থাকে না? হ্যাঁ শোন, তোকে আমি আবারও বলছি, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, তোর জন্যই ভালো হবে। আর তুই যদি বাড়ি থেকে বের না হয় বুড়ি, তাহলে এই দে, তো অপারেশনও করবো না, তিলে তিলে তোকে একবারে উপরে পাঠিয়ে দেবো। যা! আমার কপাল, আমার চাওয়াল প্রবাসে থাকে, আর আমার একটু চিকিৎসার টাকা হয় না। আরে মা, কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি তো একটু বাজারে যাচ্ছিলাম, তুমি হঠাৎ করে আসলে, ফোন তো দিলে না। মারে ফোন দেই নেই, সবসময় ফোন দিতে হবে তার কোনো মানে আছে? হঠাৎ করে চলে আসলাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। মারে তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি বাবা। তো তুমি একা আসলে, মাকে নিয়ে আসলে না? মারে আমি একা একাই আসলাম। তোর মা বলল যে তুমি আজকে যাও, বেড়ায় আসো, আমি পরে যাব। এই জন্য তোর মাকে সাথে আনিনি। কি বলো, কতদিন মাকে দেখি না, তাহলে মাকে সঙ্গে নিয়ে আসবে না? যাক, তোর মা পরে এসে আবার বেড়ায় যাবে। আচ্ছা শোন, আমরা তো কথা বলছি, তোর শাশুড়ি কোথায়? তোর শাশুড়ি তো দেখি না। ওই বুড়িটা কোথায় যে গেছে বাবা, আমি জানি না। ওই বুড়ি কি বাড়িতে থাকে নাকি? বুড়ির তো এখন অনেক সুখ। বুড়ি কি বাড়ির কোনো কাজকর্ম করে? এই বাড়ির সমস্ত কাজ আমার করতে হয়। বুড়ি কোথায় গিয়ে বসে আছে কে জানে। মারে এমন করে কথা বলিস কেন? বুড়ি, শাশুড়িকে কে কোনো বুড়ি বলে? শাশুড়ি তো মায়ের মতো, তাকে মা বলতে হয়, আর তুই তাকে বলছিস বুড়ি। মারে এইভাবে কথা বলা ঠিক না। শোনো বাবা, ওই বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? তুমি কি জানো ওই বুড়ি আমাকে কতভাবে জ্বালায়? ওই বুড়িকে টানতে টানতে দেখো আমার অবস্থা কি হয়েছে। ওই বুড়ি এই বাড়ির কোনো কাজকর্ম করে না, সমস্ত কাজ আমার করতে হয়। ও শুধু পায়ের উপর পা তুলে খায় দায় আর ঘুরে বেড়ায়। কেন বাবা, ওর কি সংসারের প্রতি একটু দায়িত্ব নেই? সমস্ত দায়িত্ব কি আমার? মারে সে তো বৃদ্ধ হয়ে গেছে, তাদের দায়িত্ব আর কি করবে? আর তারা তো এই যাবৎকাল অনেক কর্ম করছে, এখন কি তারা কাজ করতে পারে? এখন তো তার দায়িত্ব শেষ, এখন তোর দায়িত্ব। তাকে দেখে শুনে রাখবি তুই, তাকে খাইতে দিবি, শুইতে দিবি, ওজুর পানি দিবি, গোসলের পানি দিবি, এই দায়িত্ব তোর। মা এইভাবে কথা বলতে নেই, মা বলিস না। বুঝলাম না বাবা, তুমি আমার বাবা হয়ে আমার পক্ষ না নিয়ে তুমি ওই বুড়িটার পক্ষ নিয়ে কথা বলছো, কিন্তু কেন? হ্যাঁ, বুড়িটা কি তোমাকে তাবিজ করছে নাকি এমন ভাব করছো তুমি? মারে তাবিজ করবি কেন? এটা তো আমাদের বলার দায়িত্ব, কর্তব্য। আমি তোর বাবা না? তুই যদি ভুল করিস এটা তো আমি তোকে বোঝাবই, বলবই। শোনো বাবা, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমি বুঝি, এই নিয়ে তোমাকে আবার বোঝাতে হবে না। তুমি অনেক দিন পরে আসছো, আমি চাই না ওই বুড়িটার জন্য আমাদের বাবা মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি আর বাইরে যাব না বাবা, চলো ভেতরে চলো, আমি নাসিমকে বাজারে পাঠিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা চল। আরে বিয়ান। বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বিয়াই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো আপনি কেমন আছেন? কি অবস্থা আপনার এখন? আর কেমন রে বিয়াই, আপনি তো জানেন না আমার পেটে পাথর হয়েছে, এই জন্য আমার শরীরটা বেশি ভালো নয়। আপনার মেয়ে আমাকে চিকিৎসা করায় না, ডাক্তার কইছে অপারেশন করাতে। অপারেশন না করলে আমার পেটের পাথর ফাটিয়ে ঠিক মতো ওষুধ চাও কিনে দেয় না। আমি খুব কষ্টে আছি বিয়া, পেটের যন্ত্রণায়
ঠিক মতো খাইবার পারিনি, বসবার পারিনি। খাওয়া তো দূরে থাকলি, আপনার মেয়ে আমার খাবিরই দেয় না। আখি, আমি সব কি শুনি? অনেক বয়স হয়ে গেছে সে, তাছাড়া তো শাশুড়িতে মায়ের মতো। আর তুই নাকি তাকে ঠিক মতো সেবা যত্ন দিস নে, খাইতে দিস নে, ডাক্তার বলছে অপারেশন করার জন্য, সেটাও তুই করাস নে। তুই এরকম কিসের জন্য মা? আমার ভাবতে যে ঘৃণা হয়, তুই আমার মেয়ে, তুই একটা কাজ করেছিস, তুই দেখতেছিস না তো শাশুড়ির কি অবস্থাটা? বিয়েন, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ে নয় ভুল করতে পারে, আমি তো ভুল করতে পারি না। আপনার এই অপারেশনের জন্য যা কিছু করা লাগে সমস্ত আমিতেই করব। তাই বিয়াই, আপনি আমার অপারেশন করাই দিবেন, আমি খুব খুশি বিয়াই। বেন, অপারেশন করতে হলে নিদাবি একটা সই করতে হয়, কিন্তু সইটা তো করা লাগবে। কি কইছেন বিয়াই? হয়, এই দেখেন আমি একটা স্ট্যাম্প নিয়ে এসেছি, এই স্ট্যাম্পে সই করে দেন, সই করলে পরে আপনার অপারেশন করা যাবে না। বিয়াই, এই ফর্মে যদি সই করে দেই তাই আমার অপারেশন হয়ে যাবে? হ্যাঁ, আরে সব দায়িত্ব আপনি আর লিখছেন। সব দায়িত্ব আমি নিচ্ছি। আচ্ছা বিয়াই। যেহেতু আপনার এই সই করার তো আর তো কেউ নাই আপনি ছাড়া, বিধায় আপনারই সই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার গার্জেনের কামটা করবেন, আমিও সই দিয়ে দেব। কোনে করব, আমাকে একটু দেখা দেন। আরে বিয়ানি যে এইখানে সই করা লাগবে। ও আখি, তুই এখনো দাঁড়া আছিস এইখানে, যা তাতে কলম নিয়ে আয়। বিয়াই, আমি তো নিজের নাম লিখতে পারিনি, লিখতে তো পারবো না নে। শোন মা, তুই তাড়াতাড়ি যা তো, কালির পাতিলটা নিয়ে আয় তো, যা, টিপসই নেই, যা তাড়াতাড়ি যা। বিয়াই, আপনি যে আমার এত বড় উপকার করতেছেন, মনে হচ্ছে কি আপনি আমার মায়ের পেটের ভাই। এই যে বিয়ান, আপনি ধরেন ধরেন দেখি, এই বাম হাত দেন, এটা দেন। আচ্ছা ধর তো মা এটা, এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। মারে, এইটা ধর। আচ্ছা, এখন এই আপদটাকে কি রাখার কি আর দরকার আছে? বাবা, তুমি কি বলছো সব? আমি তো কিছুই বুঝতেছি না। তুই কিছুই বুঝতেছিস না? এর নামে যে সম্পদ ছিল, জমি জমা ঘর বাড়ি, এটা সব আমাদের হয়ে গেছে এখন। বাবা, তার মানে এটা জমির দলিল ছিল? মারে, তুই বুঝিস না আমি তোর বাবা, তোর বোঝার ভুল ছিল, যেটুকু বোঝার ভুল ছিল ওইটা আজকে বুঝে নে। বিয়াই, এসব আপনি কি করেন? আপনি আমাকে অপারেশন করার জন্য ও তো সইলেননি। হ্যাঁ, অপারেশন এখন করব। আখি, তুই এখনো কি এই বইটাকে বাড়িতে রাখবি, না ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবি? বিয়াই, আপনি এসব কি করেন? আপনি আমাকে কত আলাপ করে কইলেন অপারেশন করার জন্য একটা সই দেন, আমি তাই দিলাম। এখন কি কইছেন ওই দলিল নাকি ওইটি আমার সব সহায় সম্পত্তি? বিয়াই, এত বড় মিথ্যে কথা কতি পারলেন? আমি মনে করেছিলাম আপনি আপনার মেয়ের মতো খারাপ লাগ, আপনি খুব ভালো, কিন্তু আমি দেখতেছি আপনি তার বড় শয়তান। যেই রূপটা আপনি এই মাত্র দেখাইলেন, সি 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 সি, আপনি যে এত বড় শয়তান আমি ভাবতেও পারিনি। শয়তানের আপনি কি দেখছেন? আপনি বাড়ি থেকে বের হবেন, না ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেব? না না, আমি এই বাড়িতে বাড়াবো কে? এটি আমার বাড়ি, আমি আমার ছাওয়ালে সব কথা মোবাইল করে কয়ে দেব। দেন তারপরে কি শাস্তি হয় আপনার? আপনি ছেলেকে বলে দিবেন, তাই না? তার মানে এই কুকুরের লেজে যদি ঘি তেল ঢালা হয়, মাখানো হয়, কুকুরের লেজ কোনো সময়ের জন্য সোজা হয় না। কুকুরের লেজে
ঘি দেব না, তেলও দেব না, কুকুরের লেজটা এমনি করে সোজা করে দেব। আখি, এবার তাহলে ধর। বাবা, তুমি ঠিকই বলেছো। ওকে তো আজকে এমন জায়গায় রেখে আসবো যেখানে ওর কোনো খাওয়া দাওয়ার দরকার হবে না, ওর কোনো ওষুধপত্রের দরকার হবে না। ও শুধু শান্তিতে ঘুমাবে আর ঘুমাবে, ওইখানে কেউ ওকে জ্বালাবে না। এই যে শাশুড়ি আম্মা, আপনাকে তো আমি চিকিৎসা করি না, তাই না? আপনার তো অনেক বড় অসুখ হয়েছে, আমিও চাই না আপনি তিলে তিলে এভাবে কষ্ট পান। তাই আপনাকে সুখের জায়গায় রেখে আসবো, সেইখানে আপনার আর অসুখ কিচ্ছু থাকবে না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। না না বৌমা, আমার ছেড়ে দাও, আমি কোনো জায়গায় যাবো না। ধর। বাবা, দলিলটা ধরো। চল চল বলছি। বৌমা ছেড়ে দাও, চল ছেড়ে দে। ছেড়ে দাও বৌমা, বৌমা আমাকে ছেড়ে দাও বৌমা। এই দেখ বুড়ি, তোর জন্য কবর আগে থেকেই রেডি করা আছে, এখন শুধু তোকে এখানে চাপা মাটি দেব। হ্যাঁ, আমি জানি কবর কাটছি আমি নিজেই। তোর শাশুড়ি যে কথা শুনবে না, আর তোর শাশুড়িকে যে কবরে দিতে হবে তা আমি ভালো করে জানি। বাবা, দেরি না করে ওকে এখন এই কবরে শোয়াই দাও। বৌমা, তোকে অনেকবার বলেছিলাম ছেড়ে দাও। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এখন তোকে এই কবরের ভেতরে থাকতে হবে। বৌমা, বৌমা আমাকে মাফ করে দাও। আমি আমার চিকিৎসার টাকা লাগবে না রে। আমার দুই সন্তান দেখছাই, আমি চলে যাবো রে বৌমা। বিয়াই বিয়াই আমাকে মাফ করে দেন বিয়াই। কোথাও যাওয়া লাগবে না, তোকে মাফও করবো না, তোর কাছে কবরেই তোকে মাটি দেব। বিয়াই, আমি কি পাগল হয়েছি রে? তোকে মুক্ত করে দেব, আর তুই গিয়ে আমাদের নামে মামলা করে দিবি আর আমরা জেলার ঘানি থাকবো? তা না, আমি আমার এই অল্প বয়সে জেলে থাকতে চাই না, তাই তোকে এখানে আমরা জীবন্ত কবর দিয়ে যাবো। বাবা, দেরি করো না, ওকে চাপা মাটি দাও। বাবা, মাটি চাপা দাও। বৌমা, বৌমা আমি আমার শরীরের কাছে কিছু পাবো না। বাবা, তাড়াতাড়ি করো। হ্যাঁ, বাবা, বাবা ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও বাবা। বাবা আমার মাফ করে দাও, আমি শৈলা কিচ্ছু খাবো না বাবা, মাফ করে দাও। আখি, আখি, সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো ছিলাম না, তোমাকে দেখার পর ভালো হয়ে গেছি। যাই হোক, তুমি এখানে, মা কোথায়? মাকে ডাকো। মা তো বাড়িতে নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? ওই যে খালুরে বাসায়, মানে খালু অনেক অসুস্থ, খালা ফোন দিছিল, সেজন্য মা ওইখানে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার খালু অসুস্থ, ফোন দিল, আর মাকে তুমি একা একা পাঠায় দিলা। মা অসুস্থ মানুষ, তুমি সঙ্গে গেলেও তো পারতে। সোহেল, কি যে বলো না তুমি, আমি যদি মায়ের সঙ্গে যেতাম তাহলে এই ঘর বাড়ি কে দেখতে বলো? সংসার ছেড়ে কি আর কোথাও যাইতে ইচ্ছে করে? আরে আমার বাড়ি তো মনে করো যে 5টা গরুও নেই, 10টা ছাগলও নেই, হাঁস মুরগিও নেই। তো বাড়িতে তো তুমি গেটে তালা মেরে চলে যাইতে। আচ্ছা, এত কথা কেন বলছো? মা গেছে, আমি মাকে ফোন দিয়ে দেবো, মা চলে আসবে। চল ভেতরে চলো। না, আমি সেজন্য বলতেছি না, মা তো বয়স্ক মানুষ, তারপর অসুস্থ, হয়তো রাস্তাতে যাচ্ছে, মাথা ঘুরে পড়েও তো যাইতে পারে, অ্যাক্সিডেন্টও তো করতে পারে, তাই না? আমি বলেছিলাম মাকে, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি মায়ের যত্ন নেই না? আমি মাকে বলছিলাম যে মা আমি কি সঙ্গে যাব? মা বলল যে না, তুমি থাকো, তুমি বাড়িতেই থাকো, আমি চলে আসবো, বেশি দিন থাকবো না, এই বলে গেছে। আরে আমি তো জানি তুমি আমার মাকে অনেক ভালোবাসো, নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসো, বেশি যত্ন করো, সেটা আমি বিশ্বাস করি এবং জানি। এই জন্যই তো আমার বউটাকে আমি এত ভালোবাসি। যাই হোক,
আমি কিন্তু কালকেই মার কাছে যাব। শুধু আমি নয়, তোমাকে সঙ্গে নিয়ে মাকে দেখতে যাব। মাকেও দেখা হবে, সঙ্গে খালুকেও দেখে আসবো। আচ্ছা সে যাওয়া যাবে, কিন্তু এখন তুমি আসছো, ভেতরে চলো। আরেকটা কথা, তুমি প্রবাস থেকে এসে তুমি কেন এত কষ্ট করে যাবা? আর খালুরাই এসে তোমাকে দেখে যাবে। না, বলতেছিলাম খালু তো অসুস্থ, খালু কেমনে করে আসবে, তাই আমি আর তুমি যাবো। আর তোমার সঙ্গে তো অনেকদিন ঘোরাও হয় না আমার, তাই না? আমাদের দুজনের ঘোরাও হবে। কি যাওয়ার কথা বললে মন খারাপ হয়ে যাচ্ছে কেন তোমার? না না, মন কেন খারাপ হবে? আচ্ছা আমি যাব। ভেতরে চলো সোহেল। ও সোহেল, দেখো তোমাকে পেয়ে আমি ভুলাই গেছি, বাবা কিন্তু আমাদের বাড়িতে, বাবা আসছে। কি বলো? তাহলে তো অনেক ভালোই হলো। বাবার জন্য কিছু গিফট আনছি। আমি ভাবছিলাম হয়তো তোমার সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যেয়ে তোমার বাবাকে দিব, কিন্তু দেখো কি কপাল আমার, আমার বাড়িতে আমার শ্বশুর রয়ে গেছে। চলো, গিফটগুলো কালকেই বাবাকে দিয়ে দেবো। হ্যাঁ চলো, ভেতরে চলো। চলো। মারে, আজ বেশ কয়েকদিন ধরে আসছি, বাড়িতে চলে যাই। কি বলো তুমি বাবা? হ্যাঁ, তোমার জামাই সবেমাত্র দেশে আসলো আর তুমি এখন চলে যাবা? জানো বাবা, তোমার জামাই এসে বলল যে তোমার জন্য নাকি অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো না নিয়ে তুমি চলে যাবা। আমি তোমাকে যেতে দেবো না, তুমি আর বেশ কিছুদিন থাকবা। ওই দেখো, তোমরা এই জায়গায় বসে আছো, আমি তো তোমাদের সারা বাড়ি খুঁজছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। কেন সারা বাড়ি কেন খুঁজছো তুমি? আমার না অনেক দরকার তোমাদেরকে, এই জন্যই খুঁজতেছিলাম। কি বাবা, কিছু বলতে চাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, বাবা আপনি তো জানেন না, আমি ওই দেশে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করি, কিন্তু ওই কোম্পানির নিয়ম হচ্ছে কোনো প্রবাসী যদি 10 বছর ওই কোম্পানিতে চাকরি করে, 10 বছর পরে একটা বড় ধরনের স্যালারি দেয়। এখন আমার তো 10 বছর পূর্ণ হয়ে গেছে, আমাকে কোম্পানি থেকে 50 লক্ষ টাকা দিবে, কিন্তু সমস্যা হলে সেই টাকাটা আমি উঠাইতে পারতেছি না। কেন বাবা, কি সমস্যা? বাবা, ওই দেশের নিয়ম অনুযায়ী ওই টাকা উঠাইতে গেলে আমার অভিভাবকের সিগনেচার লাগবে বা স্বাক্ষর লাগবে, কিন্তু আমি আসার সময় ভাবলাম বাড়িতে তো মা আছে, যেই মা থেকে সিগনেচারটা নিয়ে আমি এটা ইমেল করব বা ওই দেশে পাঠিয়ে দিব, কিন্তু বাড়িতে এসে শুনতেছি মা খালুদের বাসায় গেছে, মাকে তো আর পাচ্ছি না। এখন সিগনেচারটা কার থেকে নেই? এটা তো অবশ্য দরকার। তাহলে তুমি কি বলতে চাচ্ছ, আমার সিগনেচার নিবা? হ্যাঁ বাবা, আমার তো অভিভাবক হিসাবে আপনি আছেন আর আমার মা আছে, আর আমার জীবনসঙ্গী হিসাবে তো আপনার মেয়ে আছে, কিন্তু আপনার মেয়ে সিগনেচার দিলে তো হবে না। আপনি যদি সিগনেচারটা করে দিতেন বা সাইনটা করে দিতেন, তাহলে টাকাটা আমি খুব তাড়াতাড়ি উঠাইতে পারতাম। হ্যাঁ বাবা, অবশ্যই দেবো, দেবো না কেন? তুমি দাও, ফর্মটা দাও, আমি সিগনেচার করে দেবো। এই দেখেন বাবা, আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি, শুধু আপনি একটা সাইন করে দিলেই হবে। কোন জায়গায় বাবা? এই নিচে নিচে নিচে। দেখি দেখি। বাবা এই এই সাইডে একটা, এই সাইডে, এই সাইডে একটা। ভাগ্যিস আপনি আমার বাড়িতেই ছিলেন, না হলে আমার যে কি অবস্থা হইতো, এই টাকাটা আমি তাড়াতাড়ি উঠাইতে পারতাম না। আখি, ফ্রিজে তো মনে করো মাছ মাংস নাই, তুমি বাবাকে নিয়ে একটু গল্প করো, আমি বাজারে যাব। বাজারে যে আব্বা তো ইলিশ মাছ খুব পছন্দ করে, একটা বড় দেখে ইলিশ মাছ কিনবো। আর গরু গোস্ত তো তোমাকে বলতেই হবে না। যাই হোক, আমার ইচ্ছা মতো ভালো ভালো বাজার করে নিয়ে আসবো, রান্না করবা, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, তাহলে তোমরা বসে গল্প করো, আমি বাজারে গেলাম। হ্যাঁ আচ্ছা তুমি যাও। মারে, তাহলে তো আমার আজকে যাওয়া হলো না, জামাই তো বাজার করতে গেল। বাবা, তুমি এটা নিয়ে ভাবছো? আমি তো ভাবছি সোহেলের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আসবে। বাবা, আমার সুখ আর কে আটকায় বলো? এখন তো শুধু আমরা পায়ের উপর পা তুলে বসে খাবো আর ঘুরে বেড়াবো। ঠিক। সোহেল, কি করছো তুমি? এটা ছাড়ো আমাকে। এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে বের হয়ে চলে যাবি। সোহেল, তুমি এটা কি করছো? আর তুমি আমাকে কেন এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমি কি করেছি? আরে তোর মতো বউ বাড়িতে থাকতে যদি আমার একটা কাজ ঠিক মতো না হয়, তোর মতো বউ রেখে আমি কি করব?
এই যে সকালবেলা আমি নাস্তা চাই, সকালবেলা আমার নাস্তাটা তুই দিতে পারিস না। আমি বলছি আমার শার্টগুলো তুই ধুয়ে দিবি, আয়রন করে রাখবি, সেটাও তো করতে পারিস না। আমাকে একটা টি শার্ট পরে আজকে আমি 2 দিন ধরে ঘুরতেছি। কেন? আমার যদি কোনো কাজই না হয়, সে বউ আমি বাড়িতে রেখে কি করব? আচ্ছা সোহেল, তুমি তো রাগারাগি করছো কেন? আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাই সকালের নাস্তাটা বানাতে পারি নাই। আর তোমার শার্টগুলো কালকে আমি ধুবো কখন বলো? আজকে আমি ধুয়ে দিব নি। এ সকালবেলা উঠে যদি তুই নাস্তায় না দিতে পারিস, আমি কি হোটেলে যা নাস্তা করব? তুই জানিস না আমি বাইরে খাবার খেতে পারি না। তুই কি বললি? আজকে আমার শার্ট ধুয়ে দিবি, আমি পরবো কবে? আমি তোকে বলছি না আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে যাব। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে তোমার আর কোনো পোশাকই নাই। তুমি তো প্রবাস থেকে অহরহ পোশাক নিয়ে আসছো, ওইখান থেকে একটা পরলেই তো হয়ে যায়। দেখো কতবার বলছি যে মুখে মুখে তর্ক করবি না। দেখো বাবা, তুমি আমার সামনে আমার মেয়েকে এইভাবে নির্যাতন করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো বলো? চুপ, একটা কথা বলবেন না। আপনাদের দুজনে কারো কথা আমার সহ্য হয় না। যান এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। সোহেল, তুমি কিন্তু রীতিমতো আমার বাবাকে অপমান করছো। আমার বাবা কি করছে তোমাকে? হ্যাঁ, তুমি আমাকে বকতেছো বকো, তুমি আমার বাবাকে কেন বকছো? এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, চায়ের ফল কিন্তু ভালো হবে না। আমি বেশি বাড়াবাড়ি করছি না? একদম প্রবাসী জামাইয়ের বাড়িতে শ্বশুর এসে নাক ডুবিয়ে মনে করে পড়ে আছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, আর তুমি কি বলছো আমি বেশি বাড়াবাড়ি করতেছি? উনার কোনো লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে পারে জামাই বাড়ি এসে এরকম পড়ে থাকতে পারতো না। দেখো বাবা, তুমি কিন্তু বলতে বলতে অনেক বেশি বলে ফেলছো। শোনেন, আমি তো কিছু বলিই নাই। কিছু বলার আগে এই বাড়ি ছেড়ে চলে যান। বাড়ি ছেড়ে চলে যাব? বাড়ি ছেড়ে চলে যাব আমি? আমার মেয়ে যদি যেতেই হয় তুমি যাবে এই বাড়ি ছেড়ে। হ্যাঁ, আমার বাড়ি ছেড়ে আমি যাব মানে? ও হ্যাঁ, তোমারই যেতে হবে বাড়ি ছেড়ে। এ বাড়ির আধিপত্য তোমার নেই, এ বাড়ির আধিপত্য আমার আর আমার মেয়ের। আমি একটা জিনিস বুঝলাম না, বাড়ি আমার, সম্পত্তি আমার, টাকা পয়সা সব আমার, আর আধিপত্য আমার নেই, আপনাদের আধিপত্য মানে কি? আমাকে সব খুলে বলেন। খুলে বলবো তাহলে? শোনো, তোমার এই বাড়ি ঘর সম্পত্তি সব কিছু তোমার মায়ের নামে ছিল, সেটা আমরা এখন লিখে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমার মেয়ের হয়ে গেছে। এটা তোমার মায়েরও নাই, তোমারও নাই। নামতে হয় তুমি নেমে যাও, যাও বেরিয়ে যাও। আপনি এখনো বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি আমার মায়ের থেকে লিখে নিছেন না, এই সম্পত্তি আপনার হয়ে গেছে। কিন্তু আপনি মনে হয় ভুলে গেছেন, আজকে দুপুর বেলায় সমস্ত সম্পত্তি আমার নামে আপনি লিখে দিছেন, কিন্তু আপনি সেটা বুঝতেই পারেননি। কেন বাবা, আপনি কি 50 লক্ষ টাকা পেয়েছেন? কো না তো। আমি জানি তো সে টাকা আপনি পাবেন না, কারণ সেটা ছিল আমার একটা সাজানো নাটক। আমার এই অর্থ সম্পদ সমস্ত কিছু আমার মায়ের নাম থেকে আপনার নামে আপনারা লিখে নিয়েছিলেন। বলেছিলেন আমার মাকে অপারেশন করাবেন, অপারেশন করার আগে নিদাবি বলে একটা সাইন করে নিতে হয়, যাতে মারা গেলে পারে ডাক্তারের বিরুদ্ধে মামলা মোকদ্দমা না করতে পারে। সেই কথা বলে আমার মায়ের থেকে টিপ স্বাক্ষর নিয়ে সমস্ত সম্পত্তি আপনি লিখে নিছেন। কিন্তু আমার না ওই মিথ্যা নাটক করতে হয়নি, অপারেশন করতে হয়নি, শুধু 50 লক্ষ টাকার একটা নাটক করছি, আর সমস্ত সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন। সোহেল, তুমি এসব কথা কিভাবে জানলে যে আমরা তোমার মায়ের থেকে সয় সম্পত্তিগুলো আমাদের নামে লিখে নিয়েছি? হ্যাঁ সত্যিই তো, আমি না বললে তো তোমরা জানতেই পারবে না। আমার মা থেকে তোমরা সম্পত্তি লিখে নিছো, আমার মাকে তোমরা কি করছো না করছো আমি সব কিছু জানি। কিভাবে জানি সেটা জানতে চাও? ও, আমি যদি না বলি তোরা তো কিছু জানতেই পারবি না। আমি এত কিছু কিভাবে জানলাম? আমি তো থাকি সেই দূর প্রবাসে, তাই না? তাহলে সব শুনবি। মা, এদিকে আসো। বাবা, ভূত! ভূত নয়, উনি একজন জ্যান্ত মানুষ। দেখো, উনি মরেনি, উনি এখনো বেঁচে আছে। ও, তোমাদের মনে তো আরো অনেক প্রশ্ন জাগতেছে। আমরা একটা মানুষকে জিন্দা কবর দিলাম, সেই মানুষটা কিভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? রাখে আল্লাহ মা রেখে। আমার মা মারা যায়নি। সেদিন কি হয়েছিল শুনতে চাও? তাহলে শোনো। এখন এরকম আওয়াজ আসে কোথা থেকে?
বুঝতে পারতেছি না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, এদিক থেকেই তো মনে হচ্ছে। না, বিষয়টা আমি দেখে একটু। আমি দম বন্ধ হয়ে মরে যাব, আমাকে তোলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে তোলো, আমি দম বন্ধ হয়ে মরে যাব, আমাকে তোলো, আমাকে বাঁচাও, আমি দম বন্ধ হয়ে মরে যাব, আমাকে তোলো। কথায় আছে না, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, বান্দা যদি সারা জীবন মিলে চেষ্টা করে সেই বান্দাকে মারতে পারবে না। তোরা দুইজন মিলে যতই ষড়যন্ত্র করিস না কেন, আমার মাকে জিন্দা কবর দিলেও আমার মা মারা যায়নি, আর আমার মাকে আমি বাঁচিয়েছি। তোরা কি করে পারলি আমার মাকে জ্যান্ত কবর দিতে, আমার মাটার সঙ্গে এমনটা করতে? কি ছিল আমার মায়ের অপরাধ? আমি প্রবাস থেকে আসার সময় রাস্তায় কান্নার আওয়াজ শুনতে পাই। তারপরে আমি আমার মাকে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমার মাকে আমি হসপিটালে নিয়ে যাই, চিকিৎসা করাই। আমার মায়ের যখন জ্ঞান ফেরে, তখন আমার মায়ের মুখে সবকিছু আমি শুনতে পাই। তোরা কিভাবে দিনের পর দিন আমার মাকে অত্যাচার করছিস, নির্যাতন করছিস। আমার মাকে চিকিৎসার কথা বলে, অপারেশনের কথা বলে সমস্ত সম্পত্তি তার নাম থেকে তোরা নিজেদের নামে করে নিস। শুধু তাতেই ক্ষান্ত হোস না, তোরা শেষ পর্যন্ত আমার মাটাকে জ্যান্ত কবর দিস। কি ছিল আমার মায়ের অপরাধ? কি ছিল আমার অপরাধ? আমার একটাই অপরাধ ছিল, আমি তোকে বিশ্বাস করেছিলাম। জানো মা, আমি যখন ওই দূর প্রবাস থেকে তোমার বৌমাকে ফোন দিতাম, বলতাম আমার মা কেমন আছে, আমার মা তো অসুস্থ, ও আমাকে সুন্দর করে বলতো, তোমার মা মানে তো আমার মা। আমি তোমার মাকে অনেক যত্ন করি, অনেক সেবা করি। তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তোমার মা এখন সুস্থ আছে, তোমার মা অনেক ভালো আছে। শুধু তাই নয়, তোমার বাড়িতে এখন সুখ আর সুখ, সুখ আর সুখ। আমার মা অনেক সুখে আছে। আমি সেদিনও ওকে বলেছিলাম, আখি তোমার মতো বউ পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। শুধু তোমাকেই নয়, আমার সমস্ত বন্ধুকে বলছি, আমার বউয়ের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা পুরুষই আশা করে তার বউটা যেন এমন হয়। প্রত্যেকটা পুরুষই চায় তার বউ এসে যেন তার মা সেবা করুক, তার মা যত্ন করুক। কিন্তু আমি বুঝতে পারি নাই, তুই আমার মাকে এত সেবা করছিস, এত যত্ন করছিস, যে আমার মাকে শেষ পর্যন্ত তোরা জিন্দা কবর দিতেও পিছু পাহস নাই। আমি ওই দূরপ্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করি, আমার মাকে এক মুঠো ভালো খাওয়াবো, আমার মাকে সুন্দর পোশাক পরাবো, আমার মা যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে। আর তুই কিনা আমার মাকে কুকুরের খাবার এনে দিস, কুকুর যে পাত্রে খায় সেই পাত্রে আমার মাকে খাইতে দিস। এই বাড়িতে একটা কুকুরের মূল্য আছে, আমার মায়ের মূল্য নাই। একজন প্রবাসীর মা এত অযত্নে বড় হয়, এত অযত্নে জীবন কাটায়, এটা তোকে না দেখলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। আরে তোর মিষ্টি কথায় আমি ভুলে যাইতাম। আমি ভাবতাম আমি সবচেয়ে সুখী মানুষ। আমি যত পরিশ্রম করি না কেন, আমার মা অনেক ভালো আছে, আমার মাটা অনেক ভালো আছে। সোহেল, মেলা হয়েছে, আর কুছ নেই। এরা মানুষ না, এরা মানুষ রূপে এক একটা শয়তান। ঠিকই বলছো মা, এরা মানুষ না। এরা যদি মানুষ হইতো তাহলে তোমার সঙ্গে এমনটা করতে পারতো না। আরে বাড়িতে একটা কুকুর পুষলে তার প্রতি মায়া হয়, দয়া হয়। সেই কুকুরকে যদি অন্য বাড়ির কুকুররা এসে মারে, তাও সেই বাড়ির লোক প্রতিবাদ করে, সেটা এই বাড়ির কুকুর। আর তুই একটা জ্যান্ত মানুষকে জিন্দা কবর দিলি, তোর বিবেকে এতটুকু বাঁধলো না, এতটুকু বিবেকে নাড়া দিল না? উনি একজন জ্যান্ত মানুষ। আর আপনাকে বলি, আপনার মেয়ে ছোট মানুষ, ভুল করতেই পারে। আপনি এসে কিভাবে আমার মাকে জ্যান্ত কবর দিলেন? আপনি বলতে পারলেন না?
শাশুড়িরা মায়ের মতো হয়? শাশুড়িকে মায়ের মতো করে সেবা যত্ন করতে হয়। আপনি তা না করে আমার মায়ের থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আপনি নিজের হাতে আমার মাকে জ্যান্ত কবর দিয়েছেন। আপনারা কি ভাবছেন আমি এত কিছু জানার পরেও সাথে সাথে প্রতিশোধ কেন নিইনি জানেন? আমি জানি আমি যদি এসেই বলতাম আমার মাকে কেন জ্যান্ত কবর দিয়েছিস, আমার মায়ের থেকে সমস্ত সম্পত্তি কেন লিখে নিছিস, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আমার এতদিনের কষ্টের যত অর্থ সংবাদ আছে সব নিয়ে আপনারা সুখে থাকতেন, আর আমি আমার মাকে নিয়ে রাস্তায় নেমে যেতাম। তাই আমি সেটা করি নাই, কারণ আমার মনে থেকে সে তখনই জেদ জাগছিল আমি চরম প্রতিশোধ নেবো, কঠিন প্রতিশোধ নেবো। এই আমার মায়ের জিন্দা কবরের শাস্তি আপনাদেরকেও দিব। তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমার মাকে আপনি জিন্দা কবর দিয়েছিলেন না, আজ আপনাদের দুজনকে আমি জিন্দা কবর দিব। আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো বাবা, আসলে বড় ধরনের ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছেতে এটা করি নাই। এটা সত্য যে আমি তোমার মাকে দেখতে পারতাম না, তোমার মাকে অত্যাচার করছি, খাইতে দেয়নি, পড়তে দেয়নি, কিন্তু কখনো এই চিন্তা ভাবনা মাথায় আনি নাই যে তোমার মাকে আমি একবারে মেরে ফেলবো। আমার বাবা, সবকিছু আমার বাবা দেয়। আমার বাবাই তোমার মাকে জিন্দা কবর দিতে বাধ্য করছে আমার। চুপ! আর কোনো মিথ্যা কথা বলবি না, কোনো নাটক করবি না। তোর বাবা যখন বলছিল তখন তুই বলতে পারিস নাই যে উনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো? আমি আপনার কথা শুনবো না। তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারতি না? তা না করে বাবা আর মেয়ে মিলে আমার মাকে জিন্দা কবর দিছিস। তোরা যতই যাই করিস, আজকে তোদেরকেও আমি জিন্দা কবর দিব। মা ধরো, চল চল।